এমন একটি বিষয় নিয়ে আজ আপনাদের সঙ্গে কথা বলছি। 2024 সালের 5 আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সরিয়ে আওয়ামী লীগ বিরোধীরা মনে করেছিল এখনই উপযুক্ত সময় বিনাশ করে দেওয়া আওয়ামী লীগ নামের আর কোনো কিছুর অস্তিত্ব রাখা যাবে না, এবং তারা সেভাবেই কাজকর্ম করছিলেন। দেধারসে দখল বাণিজ্য শুরু হয়ে গেল। তবে দুইটা পর্ব। বিএনপি দখল করেছে হাট ঘাট, গরুর বাজার, বাস স্ট্যান্ড, আওয়ামী লীগ নেতাদের মাছের খামার, পুকুর, বাড়ি, দোকান বাণিজ্য সবকিছু। তাদের ঠিকাদারি কাজ, তাদের সরকারি অফিস বা তাদের বাণিজ্যিক অফিস সব দখল করে নগদ টাকা কামাতে ব্যস্ত হয়ে গেছেন। এটা ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র। এমনকি আওয়ামী লীগের নেতা হওয়া দরকার নেই, আওয়ামী লীগের কর্মী হলেই হলো। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সুসম্পর্ক যারা রেখেছে তাদেরও লুটপাট করে একেবারে বিপন্ন করে দিয়েছেন। এই লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করে ফেলছিল বিএনপির মাঠ পর্যায়ে নেতৃবৃন্দ, এমনকি কেন্দ্রের অনেকে। আমার নিজ এলাকা পিরোজপুরে ইতিহাসের সবচেয়ে বেশি লুটপাট হয়েছে। আমার নিজ উপজেলা নাজিরপুরে সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, আমার বাড়িঘর লুটপাট করা, থানা সদরে আমার ভাই, আমার জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, আমাদের অন্য নেতৃবৃন্দর ভয়ঙ্কর লুটপাট হয়েছে। প্রশাসন কোথাও বাধা দিতে গেলে স্থানীয় বিএনপি নেতারা বলতেন 16 বছর ওরা কিছু করতে পারে নাই, এখন এরা কিছু করে খাবে, এদের বাধা দিবেন না। একাধিক পুলিশ কর্মকর্তা বলেছে যে স্যার, আমরা ঠেকাতে গেলে বিএনপির নেতারা ফোন করে বলে না, ওরা যেটা করতেছে এটা অন্যায় না, 16 বছর এরা অত্যাচারের ভিতর ছিল, এখন এভাবে কিছু করে খাবে, এটা অবৈধ না। আর জামাতও দখল করেছে, দেধারসে বুদ্ধিমত্তা দিয়ে দখল করেছে। জামাত করেছে বড় বড় ব্যাংকগুলি দখল করে নিয়েছে, বিমা দখল করে নিয়েছে, বড় বড় কোম্পানি যেখানে জামাতের কোন সংস্রব ছিল দখল করে নিয়েছে। সচিবালয়ের সচিব, জেলা পর্যায়ে ডিসি, এসপি, বিভাগীয় পর্যায়ে ডিভিশনাল কমিশনার, রেঞ্জ ডিআইজি, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, সাংবিধানিক পদের বিভিন্ন প্রধান ব্যক্তি, সচিবালয়ের সচিব থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পদ, বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর, সরকারি কলেজ সহ বিভিন্ন কলেজের গুরুত্বপূর্ণ পদ, তারা ইন্টেলেকচুয়ালিটি যেটা সেটাকে দখল করেছে। দখল বাণিজ্যে কেউ পিছিয়ে ছিল না। এক গ্রুপ করেছে পরিকল্পিতভাবে, আর এক গ্রুপ নগদ খাই, এভাবে কাছিয়েছে। আর মবে জামাত অবশ্যই সম্পৃক্ত ছিল, কিন্তু তারা ফেসে পড়েনি। আর বিএনপি সারা বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে ইউনিয়ন, উপজেলা, হেন কোনো জায়গা নাই যেখানে মব সন্ত্রাস করেনি। এই মব সন্ত্রাস এমনভাবে করেছে যারা নানা কারণে আওয়ামী লীগের পর হয়তো খুব খুশি ছিল না, তারাও বলেছে যে বাংলাদেশের ইতিহাসে তো কোনোদিন এই জাতীয় নৈরাজ্য, এই জাতীয় সন্ত্রাস দেখিনি। আওয়ামী লীগের উপর কোনো না কোনো কারণে অখুশি ব্যক্তিরাও এই সন্ত্রাস, এই নৈরাজ্য, এই লুটপাটের দৃশ্য দেখা এবং ভোগান্তির শিকার হয়ে তারা বলেছে এর চেয়ে আওয়ামী লীগ 1000 গুণে ভালো ছিল। বিশ্ববিদ্যালয়ের ভিসির গলায় জুতোর মালা, বীর মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা, গ্রামে কলেজের প্রিন্সিপাল, স্কুলের প্রধান শিক্ষক হেনস্থা হয়নি এমন কোনো জায়গা নাই। এই কাজ করার ভিতর থেকে বিএনপি ভয়াবহ ইমেজ সংকটের মধ্যে পড়েছে। অন্যদিকে জামাত জাকসু এবং ডাকসু নির্বাচনে যেভাবেই হোক বিজয় ছিনিয়ে নিতে পেরেছে। এই ঘটনায় দুটি বিশ্ববিদ্যালয়ের 53টি পদের ভিতরে একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি। 53টি পদের একটি পদেও বিএনপি নির্বাচিত হতে পারেনি। অথচ বিএনপি দাবি করত আওয়ামী লীগ ক্ষমতার বাইরে যাওয়ার পর তারাই একমাত্র দল, আর কোনো দলই নাই। এত বড় দল ছোট্ট জামাতের সঙ্গে দুইটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রতিযোগিতায় এমন ভয়াবহ ভরাডুবি বিস্ময়ের সৃষ্টি করেছে। তার চেয়ে বিস্ময় সৃষ্টি করেছে ফলাফল ঘোষিত হওয়ার পরে এক একজন এক এক জাতীয় প্রতিক্রিয়া দিয়ে। আসাদুজ্জামান রিপন একসময় ছাত্র দলের সভাপতি ছিলেন, তিনি তো বলছেন ছাত্রলীগের ভোটেই শিবির নির্বাচিত হয়েছে। তা
ছাত্রলীগের বলে একেবারে কোথাও খুঁজে পাওয়া যাবে না এই অবস্থা, তারা কিভাবে এইরকম ফলাফল শিবিরকে দিয়ে করালো? যে শিবির তাদের উত্তরসূরি যারা জামাত, তারা যুদ্ধাপরাধে যারা জড়িত ছিল, আওয়ামী লীগ তাদের বিচার করেছে, ফাঁসির রায় কার্যকর করেছে, তাদের নতুন ছাত্র সংগঠনকে ছাত্রলীগ ভোট দিয়েছে। এটা হলো আসাদুজ্জামান রিপন সহ কিছু লোকের বক্তব্য। এমরান সানি প্লিজ, অন্যান্যরাও তাই বলছেন। আবার বিএনপির সবচেয়ে কার্যকরভাবে অ্যাক্টিভ নেতারা মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমেদ, তারা এই নির্বাচনকে স্বাগত জানিয়েছেন। আবার কেউ কেউ বলেছেন আমাদের কিছু শিক্ষা দরকার ছিল, তার মানে এখানে শিক্ষার অভাবের কারণে তারা হেরেছেন, এটা বুঝাতে চেয়েছেন। ফলে আগামী নির্বাচনের জন্য এটা আমাদের একটা শিক্ষা হয়েছে, এমন কথাও কেউ কেউ বলছেন। অর্থাৎ একজনার প্রতিক্রিয়ার সঙ্গে আর একজনার প্রতিক্রিয়ার কোন রকম মিল নাই। তাহলে অফিসিয়াল স্টেটমেন্টটা কি বিএনপির? বিচ্ছিন্নভাবে যার যার মতো করে কথা বলছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তারা নির্বাচন নাকি বয়কট করছেন। এখন চাকসু, বাকসু, ইউকসু বিভিন্ন জায়গায় নির্বাচন হবে বিশ্ববিদ্যালয়ে। এখানেই গুরুত্বপূর্ণ বিষয়, বিএনপি কি সেখানে নির্বাচন করবে? যদি করে হেরে যায়, তাহলে এইটার কি সুদূর প্রসারী একটা প্রভাব জাতীয় সংসদ নির্বাচনে আসবে? অথবা স্থানীয় সরকার নির্বাচন হলে সেই প্রভাব আসবে যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিএনপিকে পছন্দ করেনি, তারা জামাতকে পছন্দ করেছে, জামাতিদের ভোট দিছে। তো শিক্ষিত ছাত্ররা তারাই জামাতকে পছন্দ করছে যখন আমরা ওইদিকেই যাই, এরকম হবে কিনা এ আশঙ্কার ভিতরে, এ শঙ্কার ভিতর পড়েছে বিএনপি। নির্বাচন করে হেরে গেলে এটা হতে পারে। তাহলে কি নির্বাচন বয়কট করব? বয়কট করলে তো বিশ্ববিদ্যালয়টা করলাম, স্থানীয় সরকার নির্বাচন হবে, সবটাই করলাম। তাহলে লোকজনে যদি বলে এরা বয়কটের পার্টি, এরা কারুপত আস্থা নাই, এখন তো আওয়ামী লীগ নাই, ইউনূস সরকার তো নিরপেক্ষ, সেখানেও নির্বাচন করতে এরা ভয় পায়, তার অধীনে নির্বাচন করলে হেরে যায়, আসলে এদের কোনো গ্রহণযোগ্যতা নাই। এই জোয়ারটা যদি ওঠে এবং এটা যদি জামাত ভালোভাবে ক্যাশ করতে পারে, তখন বিএনপির অবস্থা কি হবে? এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আগামী ছাত্র সংসদ নির্বাচন, কলেজ সংসদ নির্বাচন, ইউনিভার্সিটির স্থানীয় সরকার নির্বাচনে কি অবস্থান হবে বিএনপির? তারেক জিয়া একাধিক তার তরুণ অ্যাসোসিয়েটদের সঙ্গে কথা বলে মতামত নিয়েছেন, তাদের পরামর্শ নিয়েছেন। সিনিয়র নেতাদের সঙ্গে তিনি কথা বলছেন, যার যার অভিমত তিনি নিচ্ছেন। এখন পর্যন্ত সম্মিলিত কোনো পরামর্শ বা মতামত নাকি তিনি পাননি। তাহলে তাদের সিদ্ধান্ত কি? খুব শিগগিরই চাকসু, রাকসু, অন্যান্য ইলেকশন হবে, নির্বাচন বয়কট। অভিযুক্ত করবেন কাকে? যার সঙ্গে লন্ডনে মিটিং করে একাত্ম হয়ে গেলেন, ইউনূসের সঙ্গে ঐক্যবদ্ধ হলেন, সেই ইউনূস কি আপনাদেরকে মূলা ঝুলিয়ে বিদায় করতেছে? বোঝা গেছে কিছু? ইউনূসের উপর আস্থা রেখে দেশের ইউনূসের বিরুদ্ধে যারা কথা বলতো নিজ দলের, তাদের মুখে তালা লাগিয়ে দিয়েছেন তারেক রহমান। আর ইউনূসের প্রশাসন ইতিমধ্যে দুইটায় যে নির্বাচন দেখিয়েছে, তার স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন জাতীয় সংসদ নির্বাচনে এই স্টাইলে হবে, এটাই নাকি তার একটা মডেল। তাহলে এই মডেল হলে বিএনপির আর অস্তিত্ব থাকার সম্ভাবনা নাই, এটাই অনেকে মনে করেন। তাহলে বিএনপি যাবে কোথায়? তারেক রহমান 5 আগস্টের পরে একটা বক্তৃতায় বলছিলেন আগামী নির্বাচন হবে অনেক কঠিন নির্বাচন। বিএনপি নেতা কর্মীরা বলছে ওটা ভাইয়ার বলার কথা, তাই বলছেন আমাদের সঙ্গে নির্বাচন করারই তো কেউ নাই, কোথাও লোকই নাই, প্রতিদ্বন্দ্বী নাই। আর একটা বক্তৃতায় তিনি নাকি বলছেন অদৃশ্য শক্তির সঙ্গে আমাদের কিন্তু লড়াই করতে হচ্ছে। তারা বলছে এগুলো তারেক রহমান কথার কথা বলতে হয়, সেই জন্য বলছেন। কিন্তু তারেক রহমানের ওই দুইটা বক্তব্য এখন বিএনপির সিনিয়র নেতারা বলতেছেন যে ওনাকে কিন্তু আমরা বলছিলাম, উনি সেটা উপলব্ধি করে বক্তব্য দিয়েছিলেন, লুটপাট করা কয়েক হাজার লোককে দল থেকে বহিষ্কারও করছিলেন। তারপরেও এই যে তৃষ্ণার্ত যারা লুটপাট পার্টি, তাদের ফেরানো যায়নি। এদের কারণে এখন এমন ইমেজ সংকট হয়েছে যে মানুষ আর বিএনপিতে আস্থা রাখতে চাচ্ছেন না। অন্যদিকে
আওয়ামী লীগের মিছিল ক্রমান্বয়ে বাড়ছে। অপ্রতিরোধ্য গতিতে ঢাকা শহরে হাজার হাজার মানুষ মিছিলে বেরিয়ে আসছে। রাস্তাঘাটে, কলকারখানায়, গ্রামে, শহরে, নগরে, বন্দরে গরিব, রিকশাওয়ালা যাকেই জিজ্ঞাসা করা হয়, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি, তারা বলে আওয়ামী লীগ ভালো ছিল। আওয়ামী লীগ যা করছে কেউ কোনদিন করে নেই। আওয়ামী লীগের সময় রিক্সা চালায় ভালো ছিলাম। শ্রমিক বলে আমি ভালো ছিলাম। রাস্তার পাশে যে ফল বিক্রি করে সেও আমি বলে আমি ভালো ছিলাম। তারা এখন আওয়ামী লীগকে চায়। আর বিএনপিকে তাদের দীর্ঘদিনের মিত্র জামাত একটা চূড়ান্ত লেসন দিয়ে দিছে। এই লেসন, এই শিক্ষার ধারাবাহিকতা যদি জামাত অব্যাহত রাখে, তাহলে বিএনপি একেবারে ক্ষমতার কাছাকাছি গেছে, শুধু চেয়ারে বসতে বাকি। কারণ ৫ আগস্টের পরে পল্টনে বিএনপির সবাই বলা হয়েছিল খুব শিগগিরই বাংলাদেশে চলে আসবেন। অনেক নেতা তো বক্তব্যের সময় বলছিলেন যে আজকে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন আমাদের ভাবি প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হয়ে গেছেন, শুধু দিয়ে বসতে বাকি। এখন তো কোনো মামলা নাই, কোনো কিছুই নেই, তারপর তিনি ফিরছেন না। সম্ভাব্য প্রধানমন্ত্রীর দল এমন হারা হারছেন এবং এমন সংকটে পড়েছেন, জিয়াউর রহমানের মৃত্যুর পরে এ জাতীয় ক্রান্তিকালে তারা পড়েছিল কিনা সেটা নিয়েও তাদের দলীয় নেতৃবৃন্দ বিভিন্ন রকম মত বিনিময় করছেন। আর একজন আর তো বলতেন যে আমরা জুলাই যোদ্ধা, এই দেশের সমস্ত মানুষ আমাদের উপর আস্থায় রেখেছে। ওই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের ছাত্র সংগঠনের নাম বাকশাস, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। ভোটে নাকি তাদের কাছে কেউ টিকবেই না। তারাও লুটপাট করে, মব সন্ত্রাস করে, মানুষকে অপমান করে, বাচালের মতো কথা বলে, বেয়াদবের মতো আচরণ করে এমন জায়গায় পৌঁছেছেন যে নির্বাচনী ফলাফলে নিচের দিক থেকে তারা ফার্স্ট হয়েছে, নিচের দিক থেকে, অর্থাৎ একেবারে বটমে। দেশের বাইরে যেখানে যাচ্ছে, আমেরিকা, জাপান, ইংল্যান্ড যেখানে যাচ্ছে, সেখানে প্রচন্ড ক্ষুব্ধ মানুষের দ্বারা হেনস্থা হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। এমনকি ইংল্যান্ডে আসার পরে তাদের নেতাকে ইউনুসকে দেখাই করেন না ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার। আর নাস্তে নাবুদ হচ্ছেন যেখানে যান। তাদের নেতারা ডগ স্কোয়াড, সোয়াত স্কোয়াড, র্যাব, পুলিশ, বিজিবি, আর্মি ছাড়া আর কোথাও বের হতে পারছেন না। জনপ্রিয়তা এমন বাড়ছে। এই যে চড়ে পাকা বেয়াদব শ্রেণী, এদেরকে মানুষ মনে করতেছে চরম অসভ্য, বেয়াদব, শিষ্টাচারহীন। অবশ্য তারা একটা কাজ ঠিকই করছেন। এই এত পরিশ্রম করছেন, কিছু কামাবেন না। শত শত কোটি টাকা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানিজের কাছ থেকে নিচ্ছেন, বিভিন্ন বড় ব্যবসায়ীদের কাছ থেকে নিচ্ছেন, আওয়ামী লীগের লোকদের কাছ থেকে নিচ্ছেন। আমার এলাকায় তো ইউনিয়ন পরিষদ না, উপজেলা না, একেবারে গ্রাম পর্যায়ে চাঁদাবাজি চলতেছে। দেদারসে পুলিশ কাউকে ধরতে গেলে বলা হয় না, ধরবেন না। ওরা 16 বছর এই অবস্থায় ছিল, 16 বছর যারা খেয়েছে তাদের যে সব বিষয় সম্পত্তি আছে তাদের ভাগ আছে। এমনকি একটা মিষ্টির দোকানদারকে 21 লক্ষ টাকা চাঁদা দিতে হয়েছে 3 কিস্তিতে। উপজেলা পর্যায়ে স্কুলের হেডমাস্টার হিন্দু, মুক্তিযোদ্ধা ভাতা তুলতে আসছে, অর্ধেকটা রেখে দেওয়া হয়। এই ভয়ঙ্কর পরিস্থিতি সারা বাংলাদেশ, শুধু আমার এলাকায় তা না। এই ভয়াবহ পরিস্থিতি যারা পৃষ্ঠপোষকতা দিয়েছেন তাদের সবাইকে তারেক রহমান খোঁজেন না, খুঁজে সম্ভবও না। ইমেজ সংকট এমন জায়গায় নিয়ে গেছেন, এখন উভয় সংকটে বিএনপি। নির্বাচনে গেলে হেরে যাওয়ার সম্ভাবনা, না গেলে লোকজনে বলবে শেখ হাসিনার দোষ বলছিলা, এখন ইউনূসের বিরুদ্ধে কি বলবে। এই ভয়াবহ পরিস্থিতির ভিতরে বিএনপি ইতিহাসের সংকটময় পরিস্থিতির ভিতরে পড়েছে। কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তারেক জিয়া। আর সিনিয়র নেতৃবৃন্দ যারা মনে করছেন যে আর একটা নির্বাচনী সময় পর্যন্ত তাদের শারীরিক সক্ষমতা থাকবে কিনা, তারা বলছেন অপরিপক্কদের নেতৃত্বে রাজনীতি এমন জায়গায় চলে গেল, নিশ্চিত বিজয়, নিশ্চিত ক্ষমতায় যাওয়ার পরিস্থিতির থেকে এখন যোজন যোজন দূরে। একজন গণমাধ্যম ব্যক্তিত্ব পরিষ্কারভাবে বললেন, এমন হতে পারে বিএনপিকে ক্ষমতায় তো দূরের কথা, বিরোধী দলেও পাওয়া যাবে কিনা
সেটা মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে দেখতে হবে। কারণ গ্রামগঞ্জে পুলিশের শেল্টার না পেলে গণপিটুনির শিকার তারাও হতে পারে যে সকল কর্মকাণ্ড করেছে। দুই শ্রেণীর লুটপাটে এখন অতিষ্ঠ ব্যবসায়ীরা, সজ্জনরা, সুধীজনরা, ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক নেতাকর্মীরা। এই ক্রান্তিকালে বিএনপি কোথায় যাবেন? জামাত তাদের আর পাত্তা দিচ্ছে না। বিএনপি বলে জামাতকে আমরা বাঁচিয়ে রাখছি, আর জামাত বলে সেই 91 সাল থেকে তোমাদের সাপোর্ট দিয়ে ক্ষমতা এনেছি। সমানে সমান কেউ কাউকে ছাড়ছে না। জামাত স্বপ্ন দেখছে ইসলামী দলবল নিয়ে সে ক্ষমতায় যাবে, ডাকসু এবং জাকসুর মতো। বিএনপি তো ক্ষমতায় চলে গেছিল। তবে বাংলাদেশের দুইজন গণমাধ্যম ব্যক্তিত্বের আলোচনায় দেখলাম যে ক্ষমতার থেকে নামাবার জন্য আন্দোলন করে অভ্যুত্থান হয়, আর বাংলাদেশে একটা অভ্যুত্থান হয়ে গেল ক্ষমতায় যাতে যেতে না পারে সেজন্য আন্দোলন, এবং সেই অভ্যুত্থানে ইতোমধ্যে অনেকটা সফলতাও দেখা দিয়েছে। এই ক্রান্তিকালে তারেক রহমান কেন দেশে ফিরলেন না সেটা নিয়েও সিনিয়র নেতাদের বক্তব্য। কেউ কেউ বলছেন 5 আগস্টের পরে তারেক রহমান দেশে ফিরলে ওই যে 1981 সালে শেখ হাসিনা ফেরার পর যেটা জোয়ার আসছিল ওই রকম জোয়ার আসতো। এই জোয়ারে এনসিপি জামাত কেউ টিকতে পারত না। তখন তারেক জিয়া আমাদের কথা শোনেন নাই, তিনি শুনছেন তার এই যে তরুণ বন্ধুদের কথা। আর এখন তারেক জিয়ার অনুপস্থিতির সুযোগে ডালপালা গজিয়ে শাখা প্রশাখা হয়ে বিএনপির চেয়ে বড় কাউন্টার পার্ট হয়ে যাচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে। সেখানে বিএনপি গৌণ হয়ে যাচ্ছে। মফস্বলের একাধিক নেতার সঙ্গে কথা বলছি, তারা বলছেন নৌকার ব্যাপারী হয়ে আমার বিশাল জাহাজের খোঁজ খবর রাখা যৌক্তিক না। তাহলে বিএনপি যাচ্ছে কোথায়? অজানা গন্তব্যে। ভয়ঙ্কর ক্রান্তিকাল বিএনপির জন্য নেমে এসেছে। এই ক্রান্তিকালে বিএনপির রাজনৈতিক অস্তিত্ব আবার অনিশ্চয়তার দিকে চলে গেল। অন্যদিকে বিশাল বিশাল মিছিল হচ্ছে রাস্তায় আওয়ামী লীগের। রাস্তাঘাটে সবাই মিলে বলছে আওয়ামী লীগ ভালো ছিল, আওয়ামী লীগ ভালো ছিল। রিক্সাওয়ালা থেকে শুরু করে শ্রমিক, মজুর, ব্যবসায়ী, এমনকি যারা আওয়ামী লীগকে পছন্দ করতো না এমন রাজনৈতিক দল, মাহমুদুর রহমান মান্না বলছেন আমার এলাকায় আমার উপজেলা সভাপতিকে মারধর করেছে, সর্বোচ্চ লেভেলে জানাইছি, থানায় মামলা করতে গেলে থানা বলছে মামলা নেওয়া যাবে না, উপরের নির্দেশ। এই মাহমুদুর রহমান মান্না সহ অনেকেই এই দুরবস্থায় আছেন। সাবেক ভিপি নুরুল হক নুরু এই ইউনুস আমলকে ইনভাইট করে আনার অন্যতম কারিগর, এখন হাসপাতালে ক্রিটিক্যাল অবস্থায়। তাদের দলের নেতা নাহিদ ইসলাম বলছেন মাহফুজ আলমকে মৃত্যু অপমানিত করার জন্য সম্মতি দেওয়া হয়েছিল, এখন এরপর আমাদের পালা। বোঝা গেল শেকড়ের সঙ্গে যোগাযোগ না থাকলে, মানুষের ভালোবাসা অর্জন করতে না পারলে অবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়। বিএনপি, জামাত, এনসিপি সবাই কিন্তু বুঝতে পারছেন ভয়াবহ সংকটের মুখে এনসিপি, ভয়াবহ সংকটের মুখে বিএনপি, শ্যাম রাখি না কুল রাখি, জামাতও তাদের এখন আর পাত্তা দিচ্ছে না। এই পরিস্থিতিতে আবার মানুষের ভিতর উন্মেষ, আওয়ামী লীগ আসুক, অন্তত শান্তিতে স্বস্তিতে থাকতে পারবো, দেশের উন্নয়নের অগ্রযাত্রা থাকবে, যা অন্য কেউ এ পর্যন্ত দেখাতে পারেনি, বরং শেখ হাসিনা দেখিয়েছে। অপেক্ষা করুন, খুব শিগগিরই মানুষের প্রত্যাশা পূরণ হবে। হঠাৎ উচ্ছ্বাসে মেতে উঠে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট 2 লেভেলের যারা করেছেন, আমার মনে হয় না মানুষ তাদেরকে আবার ক্ষমতায় কোনোভাবে নিয়ে আসবে। সুপ্রিয় দর্শক, আজকে যে ভিডিওটি আমি করতে যাচ্ছি, বলা চলে এই ভিডিওটি গতকালকে আমি আমেরিকার সাথে এই দখলদার বাহিনীর যেই গোপনীয় বা নন ডিসক্লোজার যে চুক্তিটি আছে সেটিরই দ্বিতীয় ভাগ বলা যেতে পারে। এর মধ্যে আপনারা জানেন যে গতকালকে আমি একটি ভিডিও আপলোড করি প্রায় 26 মিনিটের, যেখানে আমি দেখিয়েছি যে প্রায় 2-2.5 মাস আগে এই অবৈধ দখলদার ইউনুস তার প্রতিনিধি দল আমেরিকাতে পাঠিয়ে আমেরিকার সাথে একটি দাসত্ব যে চুক্তি করেছে সেটির বিভিন্ন দিক আমি গতকালকে অল্প করে বিশ্লেষণ করেছি।
এবং আমি দেখিয়েছি যে আমেরিকা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে কিভাবে হানা দিয়েছে এবং তারা অনেকটা বলা যায় যে বাংলাদেশকে একটা দাস বানিয়ে তাদের ইচ্ছে মতো তারা সেই চুক্তিটি করে নিয়েছে। এবং দীর্ঘদিন ধরে যে বলা হয়েছিল যে বাংলাদেশ ভারতের কাছে দেশ বিক্রি করে দিচ্ছে, মূলত বা কার্যত বা ওই চুক্তির পরে ফলত আসলে দেশ বিক্রির যদি বাংলাদেশে প্রথমবারের মতো, মানে আমার জানা মতে প্রথমবারের মতো কোনো চুক্তি থেকে থাকে, তাহলে এই নন ডিসক্লোজার চুক্তিটিকেই আসলে আপনার দাস চুক্তি, গোলামি চুক্তি এগুলো বলা যেতে পারে। এর মধ্যে আমেরিকা আরও কয়েকটা চুক্তির জন্য অপেক্ষা করছে, সেগুলো আপনারা হয়তোবা এই কেয়ারটেকার, অর্থাৎ আমেরিকার যে কেয়ারটেকার রেখেছে, অ্যাপার্টমেন্টে যেমন কেয়ারটেকার থাকে, আমেরিকা ও বাংলাদেশে একটা কেয়ারটেকার রেখেছে, সেটা হচ্ছে ইউনুসকে। আকসু নামে একটা চুক্তি এবং আরেকটা হচ্ছে অস্ত্র একটা চুক্তি আছে, জিমেনশিয়া বা এই টাইপের, আমি নামটা এক্স্যাক্টলি ভুলে গেছি। দুটো চুক্তি আসলে আপনারা একটু গুগল করে নিলেই আকসু লেখলেই সাথেরটা চলে আসবে, আমি আর সেগুলোতে ডিটেলসে যাচ্ছি না। এই চুক্তিটাও হবে, ওই দুইটা চুক্তিও খুবই ভয়াবহ এবং প্রত্যেকটা চুক্তি আসলে এই অঞ্চলের যে স্থিরতা আছে, স্থবিরতা আছে বা টেনশন মুক্ত একটা জায়গা আছে, সেটিকে নস্যাৎ করবার পরিকল্পনা। এবং আমি আজকে আমার এই ভিডিওতে আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা এবং এই যে চুক্তিটির কথা বলেছি এটার আগে পরের বা অভিজ্ঞতার কিছু গল্প আপনাদেরকে আমি শোনাবো। আপনারা জানেন যে এই বছরের ফেব্রুয়ারিতে এই যে সমন্বয়ক নামের যে ডাকাতগুলো আছে, যে গুন্ডাগুলো আছে, কিংবা নিজেদেরকে বিপ্লবী বলে অভিহিত করেছে যে জুতা চোর, যে বদনা চোর, যে মাছ চোর, মুরগি চোর, এই চোরগুলো আছে এবং ডাকাতগুলো আছে, এবং একই সাথে সেনাবাহিনী তাদেরকে নানানভাবে, বা সেনাবাহিনীর একটা অংশ তাদেরকে যে নানানভাবে সংগঠিত করেছে, শক্তিশালী করেছে, সেটার প্রেক্ষিতে এই বছরের 5ই ফেব্রুয়ারিতে বাংলাদেশের ঐতিহাসিক 32 নম্বর তথা বঙ্গবন্ধুর যেই বাড়িটি সেটি পুরোপুরিভাবে ভেঙে ফেলা হয়, আপনারা সেটা অবগত আছেন। এবং গত বছরের 5ই অগাস্ট সেটা পুড়িয়েও দেওয়া হয়, সে ব্যাপারেও আমরা সবাই জানি। তো এই ঘটনার সাথে আমার গতকালকের যেই ভিডিওটা বা আজকে যা বলবো সেটা কিছুটা রিলেটেড, আমি বলছি সে কথা। আপনারা জানেন যে ছাত্রলীগের পেজে মাননীয় প্রধানমন্ত্রী একটি ভাষণ দেবেন। এই ভাষণ দেবেন সেদিন, অর্থাৎ 5ই ফেব্রুয়ারি রাত 9টাতে ওনার ভাষণ দেওয়ার কথা। ওই ভাষণকে কেন্দ্র করে তখন ফ্রান্সের যেই আপনার রাজাকারের বাচ্চাটা আছে, রাজাকারের অ্যাপোলজিস্ট, পাকিস্তানি ঔরসজাত পিনাকি ভট্টাচার্য, সে, তারপরে হাবাদুল্লাহ, সার্জিস আলম এবং যত রকমের এই সমন্বয়ক নামক জামাত শিবিরের BCD টিম আছে, তারা ঘোষণা দেয় বঙ্গবন্ধুর 32 নম্বরের ঐতিহাসিক বাড়িটি তারা গুড়িয়ে দেবে যদি মাননীয় প্রধানমন্ত্রী ছাত্রলীগের পেজে বক্তৃতা করেন। তো মাননীয় প্রধানমন্ত্রীর শিডিউলড টাইম ছিল রাত 9টা, 8টা বাজে বা 7:30 বাজেই তাদের তোড়জোড় শুরু হয়ে যায় এবং তারা ভাঙা শুরু করে। এবং এটার মধ্যে বিএনপির ইশরাক হোসেন, সাদেক হোসেন খোকার ছেলে, মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, সেখানে সে পুরোপুরি সাহায্য করে। পরবর্তী সময় আমরা বিভিন্নভাবে জানতে পারি, বিশেষ করে যে এই গুন্ডা বাহিনীর অন্যতম ইনকিলাব মঞ্চের হাদি সেটি সবার সামনে প্রকাশ করে দেয় যে বিএনপির এখানে ভূমিকাটা কী ছিল। তো ওই রাতে এমন একটা অবস্থার তৈরি হয়, আমরা সবাই খুবই আবেগপ্রবণ হয়ে যাই এবং এটা আমাদের সবার কাছেই খুবই অবিশ্বাস্য থাকে। এটি শুধু বঙ্গবন্ধুর বাড়ি বলেই না, এটি বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের মুক্তি সংগ্রামের পেছনে সেই বহু আগের থেকে এই বাড়িটি স্মৃতি বিজড়িত। এটির সাথে শুধু বাংলাদেশের স্বাধীনতা এখান থেকে ঘোষণা করা, ৬৬ দফা থেকে শুরু করে অসংখ্য আন্দোলন সংগ্রামের সূতিকাগার, এটা নস্যাৎ করবার একটা বলবো যে ভয়ঙ্কর পরিকল্পনা ছিল, যে মুক্তিযুদ্ধের সমস্ত স্মৃতি মুছে দেওয়ার পরিকল্পনা। বঙ্গবন্ধু কন্যার ভাষণ ঠেকাবার আসলে যে উদ্দেশ্য ছিল না, এটা অনেকেই বুঝতে পেরেছে, আমরা বারবার বলেছি। কিন্তু সে রাতে যখন আমরা খুবই আবেগপ্রবণ হয়ে যাই, আমার মনে আছে আমি তখন ইংল্যান্ডে তখন অনেক রাত্রে 2-3টা বাজে, ভারতে সম্ভবত 6টা-7টা বাজে, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি
অসম্ভব রকমের ইমোশনাল ছিলাম এবং আমি টু বি অনেস্ট আমি ঠিকভাবে কথা বলতে পারছিলাম না তার সাথে। একটা পর্যায়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলি যে আপা কোনোভাবে যদি সম্ভব হয় পশ্চিমাদের সাথে কথা বলা, এরা যা চায় তাও যদি আমরা মানে বলা যেতে পারে। সোজা কথা হচ্ছে যে আমি এত দ্রবীভূত হয়েছি, মানে আমাদের মতো দুর্বল চিত্তের মানুষ, আমার মতো আমি আমাদের মতো বলবো না, আমি ব্যক্তিগতভাবে বলবো যে এই ভয়াবহ অবস্থা দেখে আমি এতটা অসম্ভব রকমের ভয়ানক ফিল করছিলাম। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে তখন বললাম যে আপা এই পশ্চিমাদের সাথে আপনি সম্ভব হলে যদি কথা বলা যায়, এদের সাথে একবার কথা বলা ভেবে দেখা। তো আমরা তো সাধারণ মানুষ, আমরা দ্রুত বিচলিত হই, দ্রুত কম্প্রোমাইজ করতেও শিখি। আমাদের দুর্বলতা, আমাদের ক্ষুদ্রতার কোনো শেষ আসলে নাই। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম আমি কথা বলছিলাম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে। যদি বঙ্গবন্ধু হয় পুরো একটি দেশ, সেই দেশের সর্বোচ্চ পাহাড় বঙ্গবন্ধু কন্যা, তার বড় কন্যা শেখ হাসিনার সাথে। আপা আমাকে তখন বললেন যে তুমি একটু ঠান্ডা হও। আমাকে তিনি ঠান্ডা হওয়ার জন্য একটু সময় দিচ্ছিলেন কিছু সেকেন্ড। তারপরে তিনি আমাকে যে কথা বললেন, আমি ফোনের এই পার থেকে আমার কান্না ঝরছে আর আমি নেত্রীর কথা শুনে যাচ্ছি। নেত্রী আমাকে বললেন, আমাকে কত দোষে অভিধা দেওয়া হয়, কত রকমের তকমা দেওয়া হয়েছে, আমি সমস্ত কিছু মাথা পেতে নেই, আমি চুপচাপ শুনি, আমি শুনতেই থাকি। আমি আমার নিজের ভাষাতে বলছি আপার যে কথাগুলো। তিনি আমাকে বলেছেন যে দেখো, আমি যদি কম্প্রোমাইজ করতাম পশ্চিমা শক্তির সাথে, তাহলে আমি অনেক আগেই কম্প্রোমাইজ করতে পারতাম। তোমার কি মনে আছে যে বিবিসিতে আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম? আমি বলছি জি আপা, আমার মনে আছে। আপনি তখন বলেছিলেন যে আমেরিকা আপনাকে উৎখাত করতে চায়, পশ্চিমারা আপনার পেছনে লেগেছে, এবং সংসদেও বলেছেন, এবং আপনি ভাষণ বক্তৃতাতে অনেকবার বলেছেন। তিনি বলেছেন যে তখন তিনি একটু মনে করিয়ে দিলেন যে তারা ওই মিজোরাম, মণিপুর ওই অঞ্চলটাতে একটা আলাদা রাষ্ট্র বানাতে চায়, ইস্ট তিমুরের মতো। এগুলো কিন্তু তিনি ওই দিন ফোনে আমাকে বলছিলেন। এবং তিনি যেই কথাটা সর্বশেষ বললেন যে বঙ্গবন্ধু কন্যা দেশ বিক্রি করে না। প্রিয় দর্শক, বিশ্বাস করেন, আপনাদের অনেক মানুষ আছে যে মাননীয় প্রধানমন্ত্রীকে অপছন্দ করেন, দেখতে পারেন না, আবার তার এত প্রেমিকা আছে, এত, অর্থাৎ তাকে ভালোবাসে, তাকে মন থেকে, বুক থেকে ভালোবাসে, এরকম অনেক মানুষ আছে, সব মিলেই আছে। কিন্তু সমস্ত ভুল ত্রুটি আপনারা যেভাবেই বিশ্লেষণ করেন তাকে, ওই একটি সকাল বেলায়, অর্থাৎ ভারতের সকাল, ইংল্যান্ডের রাত, আমি পরিষ্কার বুঝতে পেরেছিলাম এই দেশকে তিনি বুকের গহীন থেকে ভালোবাসেন। তিনি বলেছেন যে এই বাড়িটি তো শুধু আমার নয় বা আমাদের স্মৃতি বিজড়িত নয়, এটি তো তোমাদেরও, এই বাংলাদেশের মানুষ। যদি বাংলাদেশের মানুষ মনে করে এই বাড়িটি ভেঙে ফেলা দরকার, ভেঙে ফেলা, কিন্তু যা কিছু হবে আমি কখনো এই দেশকে কারো কাছে বিক্রি করব না। অথচ মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে কথা ওঠে, তিনি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছেন। গতকালকে বলেছি এবং আমি চ্যালেঞ্জও করছি আজকে যে কেউ কি কোনো এখনো পর্যন্ত অফিসিয়ালি এই অবৈধ দখলদার বাহিনী গত 1 বছর 1 মাস হলো কেউ কি দেখাতে পেরেছে যে ভারতের সাথে এমন কোনো চুক্তি হয়েছে যেই চুক্তিকে দেশ বিক্রি বলা যেতে পারে? আমি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমি যখন এই ভিডিওটা দেই তখন আমার ইউটিউবে কমেন্ট আসে, আদানির কাছে এত বিঘা জমি, অত বিঘা জমি। এসব মূর্খ, এসব স্টুপিড, মানে এদের প্রোফাইলে গিয়ে দেখি হচ্ছে ক্লাস 8 পাস, 9 পাস, তারপর লিখে আছে ওয়ার্ক অ্যাট ফেসবুক। দেখলেই বোঝা যায় যে এগুলো হচ্ছে বস্তির পোলাপান। ওরা জানে না যে আদানির সাথে যেই চুক্তি হয়েছে সেটি সুপ্রিম কোর্ট পরিষ্কার করে, এই দখলদার বাহিনীর সুপ্রিম কোর্ট পরিষ্কার করে বলেছে যে আদানির সাথে বাংলাদেশের কোনো অবৈধ চুক্তি হয়নি। অথচ
এই দালালের বাচ্চাগুলো, এই চামচাগুলো বারবার আমার ফেসবুকে তো কমেন্ট করতে পারে না, ইউটিউবে এসে কমেন্ট করছে, অমুক করেছে। তো ওদের সারা জীবনের ওই পাওয়ার এতটুকুই কমেন্টের মধ্যে, ওই কমেন্টের মধ্যেই ওই চোথা পড়ে আসবে, অমুকের বই পড়বে, তমুকের বই পড়ে আসে, এখানে চোথা ছাড়বে। কিন্তু কেউ একটা ডকুমেন্ট নিয়ে আসতে পারে না, একটা সার্টিফাইড ডকুমেন্ট, একটা নথি, একটা কন্ট্রাক্ট, একটা উদ্ধৃতি, যেখানে প্রমাণ করা যাবে যে মাননীয় প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগ সরকার ভারতের কাছে এই দেশের সাথে এমন চুক্তি করেছে যেটা দেশ বিক্রির শামিল। অথচ আমেরিকার সাথে যে চুক্তিটা করেছে, প্রিয় দর্শক আপনারা দেখেছেন, সেই চুক্তির মধ্যে এমনও কথা আছে যে আমরা চায়না থেকে কোনো কমিউনিকেশনের দ্রব্যাদি কিনতে পারবো না। কাস্টমসে আমরা অন্য দেশের সাথে কি এক্সপোর্ট করি, কি ইম্পোর্ট করি, সেই পুরো ডাটা আমেরিকাকে দিতে হবে। আমরা যদি এগুলো গভীরভাবে ভাবি, আমাদের মনে হয় মাথা ঠিক থাকবে না। যাই হোক, এর আগের ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতে আমি লম্বা করব না, মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলছিলাম। তো আমি যে নতুন বইটা লিখছি 5ই অগাস্টের নেপথ্যে, সেটার অংশ হিসেবে আমি অনেক মানুষের সাক্ষাৎকার নিয়েছি, গুরুত্বপূর্ণ মন্ত্রী, আমলা, গোয়েন্দা বিভাগের কর্মকর্তা, নানান ধরনের মানুষ, আর্মি অফিসার, পুলিশ অফিসার, নানান রকমের সাক্ষাৎকার নিয়েছি। তো আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তির সাক্ষাৎকার এর ভেতর আছে, মানে গুরুত্বপূর্ণেরও গুরুত্বপূর্ণ, মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া আর কি। তারপরে একজন ব্যক্তি আমাকে বললেন, খুব দারুণ করে আমাকে বর্ণনা করলেন যে এই যে আপনারা দেখেন যে এই কমিউনিস্ট আন্দোলন, আনু মোহাম্মদের আন্দোলন, অমুক মোহাম্মদের আন্দোলন, বা আপনারা সমাজতন্ত্র, কমিউনিজম এগুলো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যকার অর্থে এই যে সাম্রাজ্যবাদ বলে চিল্লায়, মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে সেই মানুষটা যিনি সত্যকার অর্থে এই সাম্রাজ্যবাদ বিরোধী একজন মানুষ। এই কারণে পশ্চিমারা তার উপরে খ্যাপা। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অসম্ভব রকমের মধুর ব্যবহার করেন আমেরিকার সাথে, ভারতের সাথে, চায়নার সাথে, এমনকি পাকিস্তানের সাথেও কিন্তু মানে হয়তোবা আমাদের নানান ধরনের ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোনো শত্রুতার সম্পর্ক কারোর সাথে করেননি। কারণ বঙ্গবন্ধুর কিন্তু একটা নীতি ছিল, কারোর সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তো মাননীয় প্রধানমন্ত্রী একচ্ছত্র আধিপত্য এই বাংলাদেশে হতে দেন নাই। তো এই প্রসঙ্গে ওই ভদ্রলোক আমাকে বলছিলেন যে নিঝুম সাহেব, আপনি জানেন যে বঙ্গোপসাগরে 15টার মতো ব্লক আছে এই এলএনজি উত্তোলনের জন্য। প্রধানমন্ত্রী কিন্তু এককভাবে এগুলো একটা দেশকে দেয়নি, বা সবকিছু আমেরিকা পাগলের মতো হয়ে গেছিল, প্রত্যেকটা ব্লক তাদের চাই। তিনি এই ডিপসিতে দেননি। আমাদের মেনটেন্যান্সের জন্য বিভিন্ন বন্দর আমেরিকা চেয়েছিল, মাননীয় প্রধানমন্ত্রী এগুলো জাপান, এগুলো চায়না, ভারত, বা আমাদের যেহেতু সক্ষমতা অনেক ক্ষেত্রে ছিল না কন্টেনার বা বিভিন্ন ক্ষেত্রে, তিনি কোনো দেশকে যদি দিতে হন, এমন দেশকে দিয়েছেন যেই দেশ সবচাইতে কম বিড করেছে, কম বিডে কম খরচে তিনি করতে পারবেন সেইভাবে। এর কারণ হচ্ছে তিনি বাংলাদেশে একটি সুনির্দিষ্ট দেশের কোনো আধিপত্য তৈরি করতে দিতে চান নাই। বারবার ট্যাগ করা হয়েছে, যেটা শ্রীলঙ্কাকে করা হতো, যে আমরা চায়নার ঋণের খপ্পরে পড়েছি। কিন্তু সাধারণ মানুষ তো এগুলো শুনতে গোয়েবলস, যে এক কথা বারবার বলবেন, মানুষরা বিশ্বাস করতে থাকবে। তো কেউ কখনো ভাবিনি যে চায়না থেকে যখন আমি 10টা টাকা আনবো, এই 10টা টাকা ফেরত দেওয়ার সিস্টেম, তার সুদ এত কম, আমাদের জন্য এত সহনশীল, কোনো কিস্তি মিস করলে সেটাও রেকটিফাই করবার সুযোগ থাকে। কিন্তু আমেরিকা কিন্তু তার থেকে যদি আমি লোন আনি, সে আমাকে লোন, প্রথমত লোন দিতেই চায় না, সে বিভিন্ন জায়গাতে আটকে রাখে এবং চড়া সুদে তার থেকেই আমাকে ইট কিনতে হবে, তার থেকে আমাকে এইটা কিনতে হবে, ওইটা কিনতে হবে। তো তখন তিনি যেটা করেছেন, চায়না থেকে লোন এনে এই ইনফ্রাস্ট্রাকচারগুলো করেছেন। ভারতের ব্যাপারে আসি, আমাকে আরেকজন ডিপ্লোম্যাট, আপনারা নাম শুনলেই বলবেন আরে এই ভাইয়ের কথা বলছে, মানে উনি যথেষ্ট পরিচিত একজন মানুষ। সেই ভদ্রলোক আমাকে ব্যক্তিগতভাবে বলেছে যে ভারতে তিনি যখন যেতেন, আমি নিশ্চিত আজকে ভারতীয় হাই কমিশন কিংবা ভারতের কোনো গোয়েন্দা কর্মকর্তা বা যে কেউই দেখেন না কেন, উইথ ডিউ রেসপেক্ট, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু
বাংলাদেশকে সবার আগে বিবেচনা করতেন। ভারতের অনেক কর্তাব্যক্তিরা একটু বিরক্ত হতেন যে উনি এত রিজিড কেন, এত এরকম বন্ধুরাষ্ট্র এত রিজিড করে উনি কন্ট্যাক্ট করতে চান কেন। মাননীয় প্রধানমন্ত্রীকে কিন্তু এটা সত্যি কথা, তার এই বোল্ডনেসের জন্য সবাই খুব শ্রদ্ধা করতেন যে তিনি দেশটাকে কিভাবে আগলে রাখছেন। এবং ভারত সবসময় বাংলাদেশের প্রতি একটা ব্যাপারে ভয়ানক রকমের প্লিজড ছিল, যেইটার কারণে আমাদের এই ভারত বিদ্বেষী অংশ বারবার আপনার গুজব ছড়া যে ভারতকে সব দিয়ে দিয়েছে। আজকে আমি এই সত্যটা বলি। সত্যটা হচ্ছে যে ভারত বাংলাদেশের বর্ডারে আওয়ামী লীগ আমলে এই সন্ত্রাসবাদকে এমনভাবে নির্মূল করা হয়েছে, অসংখ্যবার ট্রাই করা হয়েছে যে ভারতের বর্ডারে গিয়ে একটা কেওয়াজ লাগানোর জন্য। সন্ত্রাসবাদী হামলা মিজোরামে, আপনার মণিপুরে, নানান জায়গাতে, এবং বর্ডার প্রচণ্ড স্ট্রিক্ট করা হয়েছিল, প্রচুর গার্ড বাড়ানো হয়েছিল, সৈন্য সংখ্যা বাড়ানো হয়েছিল, যাতে দুই দেশের বর্ডার অল দ্য টাইম সেফ থাকে। এবং সেই কারণে ভারত অসম্ভব রকমের প্লিজড ছিল। এই যে একটা কথা বারবার বলা হয় না যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি আজীবন মনে রাখবে, এটা বলে আপনি শুনলেই মনে হয় না। কারণ যখন আপনার ভারত বিদ্বেষী একটা ফ্লো আছে বাংলাদেশে, এবং ওই একই সময়ে এই ডায়লগটা হবে যে ভারতকে আমরা এমন কিছু দিয়েছি যা তারা আজীবন মনে রাখবে, তখন মনে হতে পারে ভারতকে মনে হয় সমস্ত কিছু দিয়ে দেওয়া হয়েছে, আমাদের সম্পদ ভারতে পাচার করা হচ্ছে, সমস্ত কিছু। আদতে এই সীমানাকে, এই সীমান্তকে এমনভাবে প্রোটেক্ট করা হয়েছে, সেটির কথাই তখন রেফার করা হয়েছে। ইয়েস, ভালোভাবে বুঝিয়ে না বলতে পারলে এরকম কনফিউশন তৈরি হয়, যেখানে একটা সংশয় আছে। কিন্তু আমরা 5ই অগাস্টের পরে কি জানলাম? আমরা জানলাম যে এমন একটা চুক্তি ভারতের সাথে হয়েছে যে বাংলাদেশের গার্মেন্টসের পণ্য ভারত হয়ে যায়, যাতে বাংলাদেশ প্রতি মাসে সম্ভবত প্রায় 2000 কোটি টাকা বাঁচাতে পারে। আপনি একটু চেক করে নেবেন যে এটা বছরে 4000 কোটি না মাসে 2000 কোটি নাকি বছরে 2000 কোটি, এটা একটা ব্যাপার আছে যেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না। তো একটা বড় টাকা সাশ্রয় হতো। এই যে বারবার আপনাকে বলা হচ্ছে ভারতকে দিয়ে দিয়েছে, এখন তো আপনার সময় এসেছে একটু রিইভ্যালুয়েট করার। ওকে, এখন তো মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেই, এখন তো আওয়ামী লীগ নেই, এবার বের করেন আপনার সমস্ত চুক্তি। এবার আমি একটু আরাম করে দেখি যে কি চুক্তি হয়েছে, যেটা গত 54 বছর ধরে আমাকে শুনতে হয়েছে। পানির কথা বলছে। আচ্ছা, এই তিস্তার পানি নিয়ে প্রবলেমটা কি? এটি কি সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্যা, নাকি এটি পশ্চিম বাংলার সাথে কোনো সমস্যা হচ্ছে? ফেডারেল সিস্টেমটা কিভাবে কাজ করে? কেন্দ্র অর্থাৎ ভারতের সেন্ট্রাল গভর্নমেন্টের কি ক্ষমতা আছে রাজ্যের উপরে এইসব পার্টিকুলার জায়গাতে প্রেশার দেওয়ার? মমতা ব্যানার্জির সাথে ডিলটা কি হচ্ছিল, কেন হচ্ছিল না? ফারাক্কার চুক্তি, পানি, এগুলো কি আমরা কি এগুলো দেখেছি? কিংবা আমরা কি কখনো এটা বিবেচনা করেছি যে ভারত সরকারকে ভারতের লোকেরা ফাটিয়ে ফেলেছে সমালোচনা করে, যে ছিটমহল দিতে গিয়ে বাংলাদেশকে এতগুলো জমি কেন দিয়ে দেওয়া হলো? আপনারা কি জানেন বাংলাদেশ কয়েকশো বিঘা একর জমি পেয়ে গিয়েছে, এক্সট্রা ভারত দিয়ে দিয়েছে। ওই ছিটমহল বছরের পর বছর ভারতের সাথে এই ছিটমহল নিয়ে সমস্যা ছিল সেই 47-এর পর থেকে। সেটি মাননীয় প্রধানমন্ত্রী কেউ তো অ্যাপ্রিসিয়েট করে না। আমাদের সমুদ্র সীমা, আমরা কিন্তু যদি এমনই হতো আমাদের সাথে যেটা বলে, তাহলে তো আমরা নিজেদের ভিতরে নেগোসিয়েশনই করতাম। আমরা আন্তর্জাতিক আদালতে গিয়ে ওটা সেটেল করতে গেলাম কেন ভারতের সাথে? তো ভারত কিন্তু এই ব্যাপারে আমাদের সাথে শত্রুতা করেনি। আজকে যদি আমেরিকার সাথে একটা মামলা নিয়ে আমরা কোর্টে যাই, স্যাংশনের পর স্যাংশন খাবো, যে তোমার এত বড় সাহস, তুমি 200 নটিক্যাল মাইল আমার থেকে নিয়েছো বঙ্গোপসাগরের আদালতে গিয়ে, তুমি আমাকে আদালত দেখাও, এটা বলে স্যাংশন দিত। ভারত কি তা করেছে? এই যে এই সময়ে ভারত থেকে যে মরিচ আমদানি করছে, ডিম আমদানি করছে, কদিন পর পর দেখি চাল আমদানি করছে, কই হাহারিয়েক তো দেন না, কই তখন তো গালিগালাজ করেন না, কই তখন তো বলেন না যে এখন কেন আমাদের কৃষকদের উৎপাদন করতে পারতো, ভারত থেকে এনে দেশ শেষ করে দিয়েছে। এর কারণ হচ্ছে ভারত একটা হিন্দু রাষ্ট্র। আপনার সমস্যাটা ওই হিন্দুতেই।
এটা আমরা বারবার বারবার বলেছি যে ভারতের সাথে আর কোনো সমস্যা নেই বাঙালির, মানে বাংলাদেশের একটা অংশের। ভারত যদি আজকে মুসলিম প্রধান দেশ হতো, আপনাদের আরেক চেহারা দেখা যেত। আমি এই সমস্ত কিছু ছাপিয়ে আমি শুধু আপনাদের কাছে আরেকটি বার প্রশ্ন করব যে এই যে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট হলো আমেরিকার সাথে, হোয়াট ইজ ইউর টেক, হোয়াট ইজ ইউর অপিনিয়ন? এই যে ফার্মাসিউটিক্যালস, এই যে পোলট্রি, এই যে জাহাজ শিল্প, এই যে কমিউনিকেশন, এই যে আমার ইপিজেডের আইন, এই যে আমার ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইন, এই যে আমার এগ্রিকালচার, এই যে আমার বায়োটেকনোলজি, সমস্ত কিছু যে আমেরিকার যা আইন আছে তার দেশে, সেটা আমার দেশেও বলবৎ থাকবে, সেটা নিয়ে আপনার মতামত কি? প্রশ্ন তুলেছেন কেন ভাই? তুমি আমার দেশের সমস্ত কিছু বিলিয়ে দিচ্ছ, কয় টাকা তুমি মুক্তি পাবে, কয় টাকা ট্যারিফ তোমার মাফ হবে সেই কারণে? না, সেটা করেনি। আপনি প্রশ্নও তোলেননি। আমি অবাক বিস্ময় নিয়ে শুধু দেখে যাচ্ছি যে আপনি আমেরিকার এই এনডিএ নিয়ে একটা প্রশ্ন আপনি করেননি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনারা জানেন যে চিলির আলেন্দেকে আমেরিকা মেরে ফেলেছে। তিনি যখন ক্ষমতায় এলেন তখন সমস্ত কিছু রাষ্ট্রীয়করণ করেছে। আপনারা জানেন যে ফিদেল ক্যাস্ট্রোর উপরে প্রায় 650 বারের কাছাকাছি হত্যা চেষ্টা করেছে লুবুম্বা, কঙ্গোর, এরকম আপনার সুকর্ণ কত মানুষকে মেরেছে তারা, অন্তরীণ করেছে আমেরিকার এই প্ল্যানে। তারা এই মাননীয় প্রধানমন্ত্রীকে 16 বছর তিনি আমেরিকা, চায়না, ভারতকে নানানভাবে তিনি ব্যালেন্স করে এই দেশটাকে এগিয়ে নিয়ে গেছেন। একজন নারী, 80 বছর বয়স্ক একজন নারী, যেই অপরূপভাবে এই দেশটাকে কন্ট্রোল করেছে, পশ্চিমা বিশ্বকে নানানভাবে, কারোর সাথে শত্রুতা না করে। কিন্তু আমেরিকা তার শত্রুতা করেছেই, কারণ আমেরিকা এই দেশে বেইস করতে চায়। আপা আমাকে বলেছেন যে আমাকে তারা সরাবার একটা বড় রিজন হচ্ছে এই দেশে তারা এমনি এসেছে মায়ানমারকে, ভারতকে এবং চায়নাকে তারা স্ক্রু টাইট দিবে, তারা দেখে নেবে এবং তোমরা এটা দেখবে এই দেশটাকে। আমরা একটা খুবই গরিব একটা রাষ্ট্র, আমাদের যুদ্ধ করার ক্যাপাবিলিটি আছে। তারা আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে ভারতে ফায়ার করবে, আমাদের ঘাড়ের উপরে বন্দুক রেখে তারা চায়নাতে ফায়ার করবে, মায়ানমারে ফায়ার করবে। এই লোড আমি, আপনি, আমরা নিতে পারবো? মাননীয় প্রধানমন্ত্রী এই বাংলাদেশিদেরকে ঝামেলা মুক্ত, যুদ্ধ মুক্ত রাখতে চেয়েছিলেন, আর এই যুদ্ধের মধ্যে ঢুকে আপনারা তালি বাজাচ্ছেন। চমৎকার চমৎকার, এখন মাননীয় প্রধানমন্ত্রী নেই। আমি এই শিক্ষিত তরুণ সমাজ বা মধ্যবিত্ত সমাজ বা যারা শিল্প সাহিত্যের চর্চার মধ্যে আছে, তারা বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণ। আমি তাদেরকে বলবো যে এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টটা পড়েন, আপনি নিজে একটা ভিডিও বানান এবং বলতে থাকেন ক্রমাগতভাবে কি করছে ইউনূস, এই দেশটাকে শেষ করে দিচ্ছে। এটার বিনিময়ে ইউনূস তার 666 কোটি টাকা মকুফ পেয়েছে, ইউনিভার্সিটি করেছে, তার নিজের নামে হাসপাতাল করছে, তার ব্যক্তিগত ট্যাক্সের টাকা হাজার হাজার কোটি টাকা সে আপনার ট্যাক্স লুটে নিচ্ছে। কিছু করছেন না, কিছু বলছেন না। বলুন। সবশেষে আমি আপনাদের কাছে আমার মার জন্য দোয়া চাইব, প্রার্থনা করব। আজকে তিনি একটু পরে হসপিটালে ভর্তি হতে যাচ্ছেন। আপনারা হয়তো কেউ জানেনই না, আমি এই মুহূর্তে ভারতের চেন্নাইতে আমার মার, আপনি জানেন যে মা ক্যান্সার আক্রান্ত, এবং মাকে নিয়ে আমি চেন্নাইতে আছি। তার সারা শরীরে এই ডিজিজ ছড়িয়ে পড়ছে। আগামীকালকে মার সার্জারি হবে, খুব মেজর একটা সার্জারি। এত কিছুর মধ্যেও আমি দেশের কথা বলছি। আমাকে দেখে একটা বারের জন্য আপনি বুঝতে পারেন যে আমার মা এবং দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, হসপিটালাইজড। এই যে আপনার সাথে কথা বলছি, কথা বলবার পর তাকে নিয়ে যাচ্ছি হসপিটালে, ডাক্তারের কাছে। আমাকে দেখে, আমার হাসি দেখে, আমার চোখ দেখে, শুধু আমি কেন, এরকম অসংখ্য মানুষ, আওয়ামী লীগের কর্মী, তার কষ্ট বুকে চেপে দেশের জন্য কথা বলছে, দেশকে নিয়ে লড়ছে। আমার জন্য, আমার মার জন্য, আমাদের দেশের জন্য প্রার্থনা করবেন, দোয়া করবেন। এই বলে আজকের জন্য বিদায় নিচ্ছি। অনেক ধন্যবাদ।